হই হই ব্যাপার, রই রই কাণ্ড। সামনে লোকসভা ইলেকশন। The Prime Minister directly insults me. বর্তমানে ভারতীয় মুসলমানদের কাছে অপশন শুধুমাত্র দুইটি। না, আমি সেই অপশনের কথা বলছি না। আমি বলছি ভোট দেওয়ার ক্ষেত্রে ভারতীয় মুসলমানদের কাছে শুধুমাত্র দুইটি অপশন। অপশন নাম্বার 1, মুসলমানরা পলিটিক্যালি নিজস্ব অবস্থান তৈরি করবে। অপশন নাম্বার 2, অথবা বিজেপির ভয়ে তথাকথিত সেকুলার পার্টিগুলিকে ভোট দেবে, যদিও সেই সকল পার্টিগুলি সেকুলার নয়। এই দুইটি অপশনের মধ্যে 1 নম্বর অপশন একটু কঠিন হলেও অসম্ভব নয়। যদিও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুসলিমদের কোনো স্ট্রং পলিটিক্যাল পার্টিসিপেশন নেই যারা মুসলিমদের ইস্যু নিয়ে কথা বলবে। কিন্তু আমরা জানি এই ইলেকশনেও মুসলিমরা আবারও অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সেই ভুলটাই করবে যে ভুলটা তারা স্বাধীনতার পর থেকে করে আসছে। তার মানে সেই সকল সো কল্ড সেকুলার পার্টিগুলিকে তারা ভোট দেবে এবং মুসলিম ভোটগুলি পেয়ে হয় তারা গদিতে আসীন হবে, না হয় মুসলিম বিরোধী অথবা দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত হবে। সে যাই হোক না কেন, আলটিমেটলি ক্ষতি কিন্তু মুসলমানদেরই হবে। যে সমস্ত সো কল সেকুলার পার্টিগুলিকে মুসলিমরা এতদিন বিশ্বাস করে ভোট দিয়ে এসেছে, তারা যতটা মুসলিমদের ক্ষতি করেছে ততটা ক্ষতি হয়তো আর কেউ করতে পারেনি। এখন হয়তো অনেকেই বলবেন যে সেকুলার পার্টি যেমন তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ান কংগ্রেস, আপ, ডিএমকে, এই সমস্ত পার্টি কিভাবে মুসলমানদের ক্ষতি করেছে। এখন সবগুলো উদাহরণ তো দেওয়া সম্ভব নয়, কারণ লিস্ট অনেক লম্বা। কিছু উদাহরণ আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব। প্রথমেই বলি সব থেকে সেকুলার পার্টি কংগ্রেসের কথা। 2005 সালে একটি কমিটি গঠন করা হয় দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস রাজেন্দ্র সাচারের তত্ত্বাবধানে ভারতীয় মুসলিমদের সোশিও ইকোনমিক পরিস্থিতিকে দেখার জন্য। তার মানে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক পরিস্থিতিকে দেখার জন্য। সব থেকে শকিং যে বিষয়টি সামনে উঠে আসে তা হচ্ছে 405 পেজের একটি রিপোর্ট তৈরি করা হয়, যে রিপোর্টে বলা হয় ভারতীয় মুসলমানদের অবস্থা এসসি এসটির থেকেও নিম্নতর। তার মানে ভারতীয় মুসলমানরা ভারতের সব থেকে নিম্নবর্তী জায়গায় অবস্থান করছে এবং এটা নিয়ে সেই সময় খুব শোরগোল শুরু হয়। এক সময় এটিকে ধামাচাপা দিয়ে দেওয়া হয় এবং সমস্ত কিছু নিশ্চুপ। মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করা হয় অল ইজ ওয়েল, সব চাঙ্গাসি। 1947 থেকে নিয়ে 2014 পর্যন্ত মুসলমানদের প্রতি হওয়া নাইনসাফির কথা মুসলমানরা ভুলে গেলেও এ পার্টির কিন্তু ভুলে যাওয়া উচিত নয়। এবং এছাড়াও বাবরি মসজিদ ধ্বংসের কথা, গুজরাট দাঙ্গার কথা, নেলি, মোরাদাবাদ, আসাম ম্যাসাকার এবং বর্তমানে বিজেপিকে পাওয়ারে আসার সুযোগ করে দেওয়ার কথা নাই বা বললাম। এক কথায় মুসলমানদেরকে দিল্লির মসনদ থেকে পথের ভিখারি বানানোর পেছনে সব থেকে বেশি যে দলটিকে দায়ী করা যায় তা নিঃসন্দেহে এই সো কল সেকুলার কংগ্রেস পার্টিকে। এখন আবার নাকি তারা পথে নেমেছে নিউ ইন্ডিয়া করার লক্ষ্যে, অবশ্যই তা মুসলমানদের ঘাড়ে পা দিয়ে। এবারে আসি রিজিওনাল পার্টির দিকে, যেমন মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি, আখিলেশের সমাজবাদী, কেজরিওয়ালের আপ, মমতার তৃণমূল কংগ্রেস ইত্যাদি। এ সমস্ত দলগুলি মুসলমানদের ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কম নয়। মুসলিম ভোট খাওয়ার জন্য কখনো ইফতার পার্টি, কখনো হেজাব অথবা টুপি দিয়ে মুসলিমদের কোনো না কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়ে যায়। যৎসামান্য ইমাম ভাতার নাম দিয়ে মুসলিম ভোটগুলিকে ধরে রাখার অপচেষ্টায় লিপ্ত এরা। এ সমস্ত কিছু করার পরেও যখন তারা ইলেকশনে হেরে যায় তখন আবার ঘুরে মুসলমানদেরই দায়ী করে। তাদের ইলেকশনে হেরে যাওয়ার জন্য নাকি মুসলমানরাই দায়ী। ইউপির 2022-এর অ্যাসেম্বলি ইলেকশনে মায়াবতী শুধুমাত্র একটি সিট পায়। যখন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে তার হেরে যাওয়ার জন্য দায়ী কারা, তখন মায়াবতী তার প্রশ্নের উত্তরে বলে যে আমার হেরে যাওয়ার জন্য মুসলমানরা হচ্ছে দায়ী। তার মানে এ সমস্ত দলগুলি মুসলমানদেরকে ভোট ব্যাংক ছাড়া আর কিছুই মনে করে না। এখন যদি আমার রাজ্যের কথায় আসি, দীর্ঘ 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস গদিতে আসে, তখন রাজ্যবাসী ও বিশেষভাবে মুসলমানরা মনে করেন যে এবারে হয়তো মুসলমানদের সুদিন ফিরে আসবে, কিন্তু সে গুড়েও বালি। রাজ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 30% হওয়ার পরেও চাকরিতে শুধুমাত্র 5% মুসলমানরা কাজ করেন। অন্যদিকে এসসিদের জনসংখ্যা প্রায় 23%, কিন্তু চাকরিতে তারা প্রায় 22%। এসটিদের জনসংখ্যা 5%, কিন্তু চাকরিতে তারা 6%। এবারে ভেবে দেখুন সেই সকল সোকল পার্টিগুলি মুসলিমদের জন্য কিছু করেছে কি করেনি। আপনি ভাববেন না যে আপনার ইমাম ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, দ্যাটস এনাফ। এগুলি শুধুমাত্র একটি ইলেকশন গিমিক বা ভোট নেয়ার অন্যতম একটি মাধ্যম। এর মাধ্যমে আপনার পেটের ভাতও হয় না, আপনার শিক্ষার প্রয়োজনটুকু মিটবে না, আপনার স্বাস্থ্যের প্রয়োজনটুকুও মিটবে না। এর দ্বারা আপনি এমন একটি অ্যাসেটে পরিণত হচ্ছেন যেটি শুধুই মাত্র একটি ভোট ব্যাংক ছাড়া আর কিছুই নয়।
মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এখানকার মানুষরা বেশিরভাগই খেটে খাওয়া এবং বিশেষভাবে রাজমিস্ত্রি এবং লেবার শ্রেণীর মানুষ, যারা কাজ করে মুম্বাই, ব্যাঙ্গালোর এবং কেরালাতে। তার মানে তাদের মধ্যে শিক্ষার চরমতম ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এ সমস্ত জায়গায় শিক্ষার জন্য সাধারণ মানুষকে খাবি খেতে হয়। তাদেরকে উচ্চশিক্ষার জন্য কখনো কলকাতা, কখনো বীরভূম, কখনো নদিয়াতে দৌড়তে হয়। কারণ এ সমস্ত জেলায় যে ইউনিভার্সিটিগুলি আছে সেইখানে হয় যথাযথ পড়া হয় না, না হয় প্রয়োজন মতো সাবজেক্ট সেখানে অ্যাভেলেবেল নেই। যদিও ইউনিভার্সিটিগুলি রিসেন্ট টাইমে তৈরি হয়েছে, মুর্শিদাবাদে একটি, মালদায় একটি, উত্তর দিনাজপুরে একটি এবং দক্ষিণ দিনাজপুরে শুধুমাত্র একটি। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় মুসলমানরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে টিকে থাকতে চায়, নাকি তারা তাদের প্রাপ্য অধিকারটুকু পেতে চায়? এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।